কলেজ থেকে রাজদীপকে কিডন্যাপ করে ভয় দেখিয়ে সমস্ত সত্যি বের করলো শ্রাবণ। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে বিদ্যা রাজদীপকে বলছে, আমি জানতাম এখানে আসলে কোনো উত্তর পাবো না, কারণ আপনার যে সার্ভাইকেল ব্রাইমটা আছে না, সেখানে ক্ষয় ধরেছে। আজকাল বড্ড বেশি সিদ্ধারায় ক্ষয় ধরা মানুষ আনাচে কানাচে লুকিয়ে থাকে, আবার আপনার মতো সিদ্ধারা ক্ষয়ে দেওয়া মানুষ সবসময় আবার সামনেই থাকে। কোট প্যান্ট পরে টাকার কুমির হয়ে কলেজ শাসন করেন, ছাত্রছাত্রী শাসন করেন। আমি আপনাকে বলে দিচ্ছি, কনিষ্ক বিশ্বাসকে আমি খুঁজে বের করবই, আর সেদিন প্রমাণ হবে এই রাজদীপ চ্যাটার্জির সামনে যে ও পুরোটাই ভুল। এই বলে তো ওখান থেকে চলে যায়। রাজদীপ তখন রাজদীপকে বলছে, তুই ওর কথায় কান দিস না বাবা। রাজদীপ তখন বলছে, আমি কারোর কথায় কান দিচ্ছি না বাবা, আমার সবটা নিয়ে তোমার পাশে আছি। পিতা ধর্ম, পিতা কর্ম, পিতাই মর্ম, প্রীতমা প্রীতিমা পর্ণে স্বয়ং দেবতা। এই বলে তো রাজদীপকে জড়িয়ে ধরে। তারপর তো সকলকে বলছে যে আমি কিছু পার্সোনাল কথা বলতে চাই। তখন তো প্রফেসর, প্রিন্সিপাল সকলেই ওখান থেকে বেরিয়ে যায়। রাজদীপ তখন রাজদীপকে বলছে, একটা সত্যি কথা বলবে ড্যাডি? তুমি বললেই আমি মেনে নেব। কনিষ্ক বিশ্বাসকে তুমি চেনো? আমি কিন্তু অলরেডি কমিট করে দিয়েছি ড্যাডি, তোমার পছন্দের পাত্রীকেই আমি বিয়ে করব। জাস্ট ডিভোর্সটা পাওয়ার পরে বিদ্যার নাম আমি মুছে ফেলবো। জাস্ট ডিভোর্সটা একবার হয়ে যাক। তুমি শুধু একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো, কনিষ্ক বিশ্বাসকে তুমি চেনো না? রাজদীপ তো চিনি না বলেই তখন বেরিয়ে যায়। রাজদীপ তখন চেয়ারে বসে বলছে, বড্ড মিস করছি বিদ্যাকে, খুব ভালোবাসি। এই বলে তো কাঁদতে থাকে। তখনই একজন লোক চা নিয়ে আসে। রাজদীপ তখন বলছে, এখন চা? লোকটি তখন বলছে, ম্যাডাম পাঠালেন, বললেন খুব টেনশন করলে আপনার মাথা ব্যথা হয়, সেই চাটা পাঠালেন। রাজদীপ তখন চাটা নিয়ে খেতে খেতে বিদ্যার কথাগুলো ভাবে। এদিকে যখন আড়াল থেকে বিদ্যা ও রাজদীপের দিকে তাকিয়ে রাজদীপের কথাগুলো ভাবে, ঠিক তখনই পেছন থেকে রূপ এসে বিদ্যার কাঁধে হাত দেয়। বিদ্যাতে তখন চমকে উঠে সরে যায়। রূপ তখন বলছে, এত ভালোবাসো, দেখবে তোমার ভালোবাসার টানে একদিনও ঠিক ফিরবে তোমার কাছে, শুধু সেদিন একটু জায়গা দিও। এই বলে তো ওখান থেকে চলে যায়। বিদ্যা তখন আড়াল থেকে রাজদীপের দিকে তাকিয়ে কেঁদে ফেলে। এদিকে যখন তোরসা, শ্রাবণ, কপিল এদেরকে ডেকে নিয়ে আসে, এসেই তো সিঞ্জয়ী বলছে, খুব তো মেমে করতেন, দেখুন আবার অপদস্থ করলো। কৃতি তখন বলছে, যাই হোক, এবার তো আবার শারীরিক নিগ্রহ করেনি। তখনই কপিল বলছে, আমি জানতাম ও খুব জেদি, ও জীবনে যদি কিছু অ্যাচিভ করতে চায় অ্যাচিভ করেই ছাড়বে, এই কনিষ্ক বিশ্বাসকে পাওয়ার জন্য। তখনই তোরসা বলছে, এক্সকিউজ মি, এই কনিষ্ক বিশ্বাসকে পাওয়া কোনো অ্যাচিভমেন্ট নয়, অ্যাটলিস্ট বিদ্যা ব্যানার্জির জন্য নয়ই। আসলে তুমি আমার মেয়েকে চেনো না, সেই জন্য এই ধরনের কথাগুলো বলছো। কপিল তখন বলছে, চিনি, আর তুমিও চিনতে, তোমার এই হঠাৎ করে রং বদলানোটা না আমি ঠিক বুঝতে পারছি না। তখনই রাজদেব বলছে, এখন এসব কথা থাক, আমার মনে হয় বিদ্যা রাজরিতকে পাওয়ার জন্য খুব চেষ্টা করবে, ও রাজরিতকে সুখী হতে দেবে না। ত্রিধা তখন বলছে, আমারও মনে হচ্ছে। এই বলে তো তোরসাকে বলছে, ও দু নৌকায় পা দিয়ে চলছে, এভাবে তো চলতে পারে না, তাই না বলুন? তোরসা তখন বলছে, আমি আপনাদের অনুরোধ করছি আর একটা সেকেন্ড থট দিন প্লিজ। ত্রিধা তখন বলছে, কোনো প্রশ্নই আসে না। রাজদীপবাবু তখন বলছে, কাশ্যপবাবুর সঙ্গে কথা হয়ে গেছে, আর এখানে কপিলও আছে, বাংলায় মেয়েদের অভাব হয় না। তখনই তোরসা বলছে, আপনি কিন্তু নারীদের অপমান করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলায় পুরুষ মানুষের অভাব। তখনই শ্রাবণ তোরসাকে বলছে, মা এরকম আর্গুমেন্টে যাচ্ছ কেন, আমাদের বাড়ির মেয়ের সঙ্গেই তো। তখনই তোরসা বলছে, থাক, আমাদের বাড়ির মেয়ের সঙ্গেই কিন্তু ওনার ছেলের বিয়ে হয়েছিল, যার নাম বিদ্যা ব্যানার্জি, যে তোমার দিদি। তুমি এভাবে কি করে রং পাল্টাও বলো তো? রায়াও তখন বলছে, হ্যাঁ আমারও তাই মনে হয়, যখন বিয়ে দেওয়ার কথা উঠেছে, যার সঙ্গে উঠেছে তার সঙ্গেই হোক। তোরসা তখন বলছে, তুমি এ কথা বলছো? কপিল তখন তোরসাকে বলছে, হ্যাঁ ও তো লজিক্যালি কথা বলছে, আমাদের বাড়ির বইয়ের মতো কথা বলছে, যেটা তুমি বলছো না। তখনই কৃতি সকলকে বলছে, আমার মনে হয় এই আলোচনাটা এখানেই বন্ধ করা উচিত, আর বিয়ের প্রস্তুতি নেওয়া উচিত। তখন তো সৃঞ্জয়ী বলছে, অবশ্যই, সেই জন্য তো ওনাদের ডাকা। তোরসা তখন বলছে, রাজনীতের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে আমি রাজি নই, আই এম সরি। সৃঞ্জয়ী তখন বলছে, কারণটা কি জানতে পারি? তখনই রূপ এসে বলছে, কারণ একটাই, সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টে ম্যাডাম তোরসা ব্যানার্জির কোনো ইন্টারেস্ট নেই। ত্রিতা তখন চিৎকার করে বলছে, রূপ ঠিক করে কথা বলো। রূপ তখন বলছে, আমি তো ভুল কিছু বলিনি, ওনাদের বাড়ির মেয়ে দোজবরকে বিয়ে করবে কেন? ত্রিতা তখন বলছে, কারণ কনিষ্ক বিশ্বাস নামে একজন আমাদের পরিবারে ঢুকে পড়েছে, আর আমাদের বাড়ির বউয়ের সঙ্গে তার অবৈধ সম্পর্ক। তখন তো তোরসা চিৎকার করে বলছে, প্লিজ, নিজের মেয়ের সম্পর্কে এসব কথা শোনাও পাপ। এই বলে তো রায়াকে বলছে, তুমি কিভাবে এসব কথা বলছো? তারপর শ্রাবণকেও বলছে, তুই বা কি করে বলছিস কথাগুলো? শ্রাবণ তখন বলছে, পরিবারের মঙ্গলের জন্য হোক, যখন দিদির ক্যারেক্টার ফাঁস হয়েই গেছে। তখনই রাজদীপ বলছে, বিচক্ষণ ছেলে তুমি। এই বলে তো তোরসাকে বলছে, আপনি যদি রাজি না হন তাহলে আপনার অনুপস্থিতিতে আমরা বিয়ের প্রস্তুতি নেব। তোরসা তখন বলছে, এই বিয়েতে আমি পার্টিসিপেট করবো না, আর আমাদের বাড়িতে আর একজন বউ আছে, কপিলের স্ত্রী পিউ, সেও করবে না, আমি জানি।
কপিল তখন বলছে 1000বার পার্টিসিপেট করবে। রূপ তখন কপিলকে বলছে, আরে দাঁড়ান, হাতটা তো সিঁদুর অবধি পৌঁছাক, বিয়ে হবে না। তখনই ত্রিধা বলছে বিয়ে 100বার হবে। রাজদীপ্ত তখন বিদ্যাকে ফোন করে বলছে, আমি তোমার অনুমতি নিয়ে আমার ছেলের বিয়ের দিনক্ষণ ঠিক করছি, তাতে তোমার কোনো অসুবিধা নেই তো? তখন এই রূপ বলছে, এই রাজদীপ চ্যাটার্জি, আপনি কাকে ফোন করছেন? বিদ্যাকে? আপনি কি হার্টলেস নাকি? রাজদীপ্ত তখন চিৎকার করে বলছে, এই সৃঞ্জয়ী, তোমার বরকে মুখটা বন্ধ রাখতে বলো। এই বলে তো বিদ্যাকে বলছে, এতে তোমার অনুমতি আছে নাকি নেই? বিদ্যা তখন বলছে, আপনার ছেলে যদি আমার সামনে অন্য মেয়ের সঙ্গে সংসার করতে যেতে পারে তাহলে আমি নিজের হাতে বিয়ে দেবো, কথা দিলাম। এই বলে তো ফোনটা কেটে দেয়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে তখন রাজরিত কলেজের স্টুডেন্টদেরকে বলছে, ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু কলেজ তোমাদের দিকে তাকিয়ে আছে। স্টুডেন্টরা তো তখন বলছে, স্যার আমরা জিতবই। রাজরিত তখন রায়াকে বলছে, মিউজিক্যাল আর গানে কিন্তু আমরা সব সময় বরাবর জিতে এসেছি ইন্টার কলেজ চ্যাম্পিয়নশিপে, এবার হচ্ছে এই ট্রফি আমাদের কলেজেই আসুক। রায়া তখন বলছে, আসবে, কিন্তু যিনি বরাবর আমাদের ট্রেনিং দিয়ে এসেছেন তাদের দরকার স্যার, যিনি না থাকলে আমরা কোনো দিন টপে থাকতে পারবো না, ওনার দরকার স্যার। রাজরিত তখন বলছে, কার কথা বলছো তুমি? রায়াতে তখন বিদ্যাকে ভেতরে ডাকে। বিদ্যা ভেতরে আসতেই রাজরিত রায়াকে বলছে, তুমি এনার কথা বলছিলেন? রায়া তখন বলছে, হ্যাঁ স্যার, কিন্তু উনি রাজি হচ্ছেন না, আপনি একটু বলুন না স্যার। তখন তো সকল স্টুডেন্টরাও রাজরিতকে রিকোয়েস্ট করে বলার জন্য। বিদ্যা তখন সবাইকে বলছে, আমার মনে হয় ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, এরপর প্র্যাকটিক্যাল ক্লাস আছে, চলো। এই বলে তো চলে যাচ্ছিল। তখন এই রাজরিত বিদ্যাকে বলছে, দাঁড়ান, ছাত্রছাত্রীরা যখন চাইছে আপনি এটা করুন। বিদ্যা তখন বলছে, ছাত্রছাত্রীরা অনেক কিছু আবদার করতে পারে, সামনে ওদের পরীক্ষা রয়েছে, ওদের পরীক্ষা নষ্ট করে আমার এসব করানো সম্ভব নয়, সরি। রাজরিত তখন বলছে, সবাই এটা চাইছে আর আমিও চাইছি। বিদ্যা তখন বলছে, বেশ, আপনার অনেক আবদার আমি মিটিয়েছি, এবারেও মিটিয়ে দেবো শেষবারের মতো। এরপর অবশ্য আপনার আবদার মেটানোর লোক চলে আসবে, তার কাছে আবদার করো। এই বলে তো স্টুডেন্টদেরকে বলছে, চলো প্রথমে ক্লাস করাবো, তারপর রিহার্সাল। স্টুডেন্টরা তখন ইয়েস ম্যাম বলে ওখান থেকে বেরিয়ে যায়। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।